নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরাভব। এত অপদস্থ জীবনে হয়নি সুরজয়া, অথচ সমস্তটা নিঃশব্দে পরিপাক করতে হবে। কারণ এ নাটকের নায়িকা তার নিজেরই মেয়ে। আবার এই নিয়ে মেয়েকে সকলের সামনে ভৎসনা তিরস্কার করে আরও অপদস্থ হবার মতো খেলো বুদ্ধি সুরজয়ার নয়। দারিদ্র্যের কুণ্ঠা চিরদিনই ছিল, কিন্তু সে একেবারে মনের মধ্যে। বাইরে সুরজয়ার আচারে আচরণে প্রকৃতিতে, এমনকি তার আকৃতিতেও এমন একটি গভীর মর্যাদাবোধ ছিল যে তাকে সমীহ না করে উপায় ছিল না কারো। কাঠিন্যও নয়, গাম্ভীর্যও নয়, শুধু নিতান্ত সহজতার একটা মজবুত বর্ম যেন আচ্ছাদিত করে রাখে সুরজয়াকে। সেই বর্মে ঠেক খেয়ে পিছলে পড়ে বিধাতার সমস্ত প্রতিকূলতা, মানুষের সমস্ত কৌতুক কৌতূহল। ভাইরা বড়লোক বলে যে সুরজয়া ভাইদের বাড়ি আসা যাওয়া করে না তা নয়, রোগে শোকে উৎসবে ব্যসনে সর্বদাই তার এ বাড়িতে উপস্থিতি আছে। শুধু ছেলে মেয়ে দুটোকে আনতেই নাকি তার বেজার লাগে। ওদের কথা তুললেই হেসে গা হালকা করে বলে, রক্ষে করো বাবা, দুদণ্ডের জন্য ঘানি গাছ থেকে কেটে বেরিয়ে আসি, আবার সাধ করে গলার দড়িটা গলায় জড়িয়ে আসবো। ভাজেরা অবশ্য আড়ালে মুচকি হেসে বলা বলি করে, আহা, আসল কথা কি আর বুঝি না? ঠাকুর জামাই কি হাল করেই ছেলে মেয়েদের রাখেন জানতে আর বাকি নেই আমাদের। কিন্তু সে আড়ালেই, মুখোমুখি মুচকি হাসবার সাহস এর আগে কারো কোনো দিন হয়নি। তাই আজ সেজ ভাজের ফাটা ডালিমের মতো টুকটুকে লাল গোলগাল মুখের টোল খাওয়া টেপা হাসির দিকে তাকিয়ে সুরজয়া যেন চোখের সামনে শুধু খানিকটা দাঁত খিঁচানো অন্ধকার দেখতে পেল। সেজ ভাজের পেছনে তার মেয়ে অলকা, তার মুখেও মার মতো হাসির ব্যঞ্জনা। সুরজয়ার সহসা একবার মনে হলো, এতটুকু মেয়ে এমন কুৎসিত হাসি হাসতে শিখল কোথা থেকে? কিন্তু অলকা তো শুধুই হাসছিল না, হাসি হাসি মুখে সে সজোরে জাপটে ধরে আটকে রেখেছিল সুরজয়ার মেয়ে মনোলিনাকে। মনোলিনা, যার ডাকনাম মনু, 13 বছর বয়স, ক্লাস 9-এর ছাত্রী। কিন্তু সমবয়সী মামাতো বোন অলকার কাছে সে হাতির কাছে মশা মাত্র। অলকা অবশ্য লেখাপড়ায় তেমন নয়, প্রত্যেক ক্লাসে 2 বছর করে বাস করে করে অনেক কষ্টে এবার 5-এ উঠেছে। কাজেই মেদে মাংসে রঙে গড়নে এবং অলঙ্কারে অহংকারে সব বিষয়ে সে মনুর চাইতে ভারী কি হলেও মনে মনে এই একটা জায়গায় পরাজিত ছিল। এবং কোনো না কোনো সময়ে মনুকে একবার অপদস্থ করবার বাসনা তার বোধ করি জন্মগত। তার মার ব্যাপারও প্রায় তাই। সুরজয়াকে একবার পেরে ফেলবার স্বাদ সেজ বউয়ের চিরকালের। সুরজয়া যে রঙে সেজ বউয়ের কাছে দাঁড়াতে না পারলেও শুধু মুখের কাঠ আর মোমবাতির মতো হাতের গড়নের সম্বলে তার চাইতে বেশি সুন্দর আখ্যা পায়, আর সেই মোমবাতির মতো হাতে অন্য কোনো অলঙ্কার জোটে না বলেই শুধু প্লেন দুগাছা বালা পড়ে থাকে। এ কথা সকলেরই জানা সত্ত্বেও সকলেরই যে মনে হয় এটা সুরজয়ার মার্জিত রুচির চিহ্ন, এসবই সেজ বউয়ের অসহ্য। যাক, দীর্ঘদিনের স্বাদ আজ মিটেছে।
আজ সুরজয়াকে পেরে ফেলতে পেরেছে যেন সেজ বউ। কারণ বলেইছি, আজকের নাটকের নায়িকা সুরজয়ারই নিজেরই মেয়ে। মামার বাড়িতে আসা মনুদের ভাগ্যে দৈবাতের ঘটনা, আর কদাচ যদিও বা আসে 2-1 ঘন্টার জন্যে। 2-5 দিন থাকার সৌভাগ্য কখনো হয়নি, এবার হয়েছে। নিতান্ত অসুবিধায় পড়েই হয়েছে। সুরজয়ার স্বামী মৃন্ময়কে বিশেষ কি একটা কাজে মাসখানেকের জন্য বাইরে যেতে হয়েছে। আর লাগবি তো লাগ, ঠিক এই সময়েই সুরজয়ার বড়দার মেয়ের বিয়ে লাগলো। সোজাসুজি বিয়ে তো নয়, বিরাট কাণ্ড কারখানা। ঘটা কাকে বলে দেখিয়ে দিতে চান বড়দা বড় বৌদি। কাজেই সুরজয়ার অনুপস্থিতি অসম্ভব। আর আরও অসম্ভব 13 বছরের মেয়েটাকে একা বাড়িতে রেখে আসা। এমনিতেই তো বড়দা অনেক অনুরোধ করেছিলেন সুরজয়াকে মৃন্ময়ের অনুপস্থিতির কালটা যাতে সুরজয়া প্রীত্যালয়েই কাটায়। সুরজয়া হেসে হেসে উড়িয়ে দিয়েছিল সে কথা। ও দাদা, আর বেশি লোভ দেখিও না। আমার তো মনে হচ্ছে দিব্যি কিছুদিন গায়ে হাওয়া লাগে বাপের বাড়ির আয়েস খেয়ে নি। কিন্তু ছেলে মেয়ে দুটো কি আর তাহলে বয়ে যাবে না? বই খাতার নাম ভুলে থাকবে। তারপর ওদের পরীক্ষার সময় আমারই মৃত্যু। পরীক্ষা তো ওদের দিতে হবে না, দিতে হবে আমাকেই। ভাই নিবিত্র হয়েছিলেন, কিন্তু ভাইজির বিয়ের নেমন্ত্রণ আটকাবে সুরজয়া কোন হাসির বর্মে? ছেলে মেয়েদের কাছেও সুরজয়ার এমন একটা সহজাত সম্ভ্রমবোধ ছিল যে মামার বাড়ি গিয়ে এই করো না, মামার বাড়ি গিয়ে তাই করো, স্পষ্ট ভাষায় তেমন কোনো নির্দেশ দিতে বেঁধেছে। তবু আশা করেছিল তার চিরদিনের শিক্ষা বিফল হবে না। কিন্তু এ কি করে বসলো সুরজয়ার মেয়ে? বড় হবার মোহে এত ছোট হয়ে গেল। চালই যদি ফলাতে গেলি তো এমন ভুল চাল কেন? আজন্মের শিক্ষায় সুরজয়ার চালটা আয়ত্ত করতে পারলি না নির্বোধ মেয়ে। বিয়েতে চারিদিকে কুটুম্ব এসে জড়ো হয়েছে, সেজগিন্নির বাপের বাড়িও বাদ যায়নি। এসেছে অলকার মামাতো আর মাস্তুতো বোনের ঝাঁক। আর নিজেদের দলের মধ্যে তাদের বহুবিধ শাড়ি গহনার আলোচনার মাঝখানে যখন কে একজন নিতান্ত অমায়িক প্রশ্ন করেছে মনুকে, তোরা বিয়ে বাড়িতে এরকম করে এসেছিস কেন রে? তোর মার গায়ে গয়না নেই, বাজে বাজে সাদা শাড়ি, তোদের শুধু সাদা জামা কেন ভাই? তখন নাকি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বলে বসেছে মনু, কি করব রে, বাবা যে ভুলে মার চাবিটা লখনৌ নিয়ে চলে গেছেন, আলমারি খোলা গেল না। হলেই বা সরলা কিশোরীর দল, তবু চোখে চোখে ইশারা খেলে যায় এবং অলকাই এগিয়ে এসে বলে, ও মা সত্যি? আলমারিতে তোর আরও ভালো জামা আছে? মনুর বোধ করি তখন মরিয়া অবস্থা, তাই সে হঠাৎ বেপরোয়া গড় করে বলে যায়, থাকবে না কেন? পুজোর সময়, জন্মদিনের সময় কত তো সুন্দর সুন্দর জামা হয়। লাল ভেলভেটের একটা স্কার্ট আছে আমার, জরির কাজ করা সবুজ সার্টিনের ফ্রক একটা, তাছাড়া নাইলনের, জর্জেটের, সিল্কের কতগুলো। হয়তোবা মিথ্যাভাষিনী মনুর কথা একেবারে মিথ্যেও নয়। হয়তোবা তার মনের আলমারির তাকে তাকে থাকে থাকে সাজানো আছে সেই সব সার্টিন, ভেলভেট, জরি, রেশম। কিন্তু পৃথিবীতে দয়া জিনিসটা বড় কম। তাই অলকা গালে হাত দিয়ে বলেছে, ও মা তাই নাকি? তা কই ভাই, কখনো পরে আসিস না কেন রে? তাহলে পিসিমারও আরও অনেক শাড়ি গয়না আছে। আছেই তো, কাণ্ডজ্ঞান শূন্য মনু বলে চলেছে, অনেক আছে, মা পড়েন না।
সেজগিন্নি এই কাহিনীটি বিবৃত করে গালে টোল খাইয়ে মুচকি হেসে বলেন, তা ভাই, অন্য সময় ফ্যাশন করে না পড়ো না পড়ো, বিয়ে বাড়িতে দুখানা গয়না গায়ে দিলে কি একখানা দামি শাড়ি পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আর মেয়েটাকেই বা কেন অত পোশাক আশাক থাকতে এবেলা ওবেলা শুধু একটা করে আদি ফ্রক পরিয়ে রেখেছ বিয়ে বাড়িতে? আমাদের বাড়িতে চাবির থলোর তো গোনাগুনতি নেই, সব কটা নিয়ে চলো গাড়ি করে আমার সঙ্গে, একটা না একটা চাবি লাগবেই তোমার আলমারিতে। 5 জনের সামনে ভিখিরি হয়ে বেড়াবে বাছা? মরে যাই। না না, তুমি চলো ঠাকুরজি, এই দেখো এতগুলো চাবি থেকে আর হবে না। গোটা 10-12 চাবির থলো আঁচলের কোণে গলিয়ে নিয়ে এসেছেন সেজ বউ। আর অলকা প্রায় অর্ধমৃত মনুকে চেপে ধরে সহুৎসাহে বলছে, চল না, আমিও তোর সঙ্গে যাব, গাড়ি বার করতে বলেছি। সমস্ত পরিস্থিতিটার ওপর একবার চোখ বুলোয় সুরজয়া, দেখে ঘরের বাইরে এক ঝাঁক সকৌতুক কিশোরীর মুখ। সেজ বৌদি যখন বলছিলেন, যাই ভাগ্যিস গল্পচ্ছলে বলল মেয়েটা, নইলে আমরাই তো সব বলাবলি করছিলাম ঠাকুরজি অন্য সময় ফ্যাশন করে প্লেন ড্রেস করে পড়ুক না, বিয়ে বাড়িতে এত ফ্যাশন করার কোনো মানেই হয় না। কি জানি কিছু নেই নাকি? না ভাই, আর 2 কথা নয়, তুমি কষ্ট করে একবার চলো, নিয়ে আসবে গুছিয়ে গাছিয়ে। তখন যেন পায়ের তলার কোনো মাটি ছিল না সুরজয়ার, নিরলম্ব একটা শূন্যে ভাসছিল সে। ক্রমশ ধাতস্থ হলো। সাদা হয়ে যাওয়া মুখে কোনো রকমে একটা ফিকে হাসি হেসে বলল সুরজয়া, তুমি খ্যাপা না পাগল সেজ বৌদি? 2টো শাড়ি জামার জন্যে চললাম আমি এখন এই নিউ আলিপুর থেকে পাকপাড়ায়। সেজ বউ বোধ হয় এ উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। বোধ করি ভেবেছিলেন ওই সাদাটে মুখ থেকে অসংলগ্নভাবে গোঁজামিল দেওয়া 2টো কথা বেরোবে। হয়তো সুরজয়া বলবে মনু ঠাট্টা করেছে, অথবা এই নির্জলা মিথ্যা কথা বলার অপরাধে মেয়েটাকে তীক্ষ্ণ তিরস্কারে 5 জনের সামনে ধুলোর অধম করবে। কিন্তু এ কি? এ যে আরও নির্জলা স্পষ্ট পরিষ্কার মিথ্যা। এবার বরং বিরক্তিতে মুখ কুঁচকে যায় সেজ বউয়ের। ঠোঁট উল্টে বলেন, কি জানি ভাই, কি তোমাদের আলিস্যি, আমরা তো 5 জনের সামনে সৈষ্ঠব রাখতে এ পাড়া ও পাড়া কেন, পৃথিবীর ওপার এপার দৌড়াতে পারি। এতক্ষণে মুখের রং ফিরে এসেছে সুরজয়ার, স্বাভাবিক হয়ে এসেছে হাসির বর্মটা। তার সেই বর্মের ভেতর থেকে বলে, সে তো চিরকালই জানি সেজ বৌদি, তুমি যা পারো তার 1 তিলও আমি পারি না। হঠাৎ 1 ডজন চাবির থলো শুদ্ধ আঁচলটা ঝনাত করে পিঠে ফেলে সেজ বৌদি উঠে চলে গেলেন বিনা বাক্যে। ঠিক বুঝতে পারলেন না অপদস্থটা হলো কে। বুঝতে যে পারলেন না সেটা নেহাত অপরের মনের চেহারা দেখতে পাওয়া যায় না বলেই। কিন্তু নিজের মনের চেহারা তো দেখতে পাওয়া যায়। সেই মনের মুখোমুখি দাঁড়িয়ে সুরজয়ার মনে হলো, মৃত্যু যন্ত্রণা কি এর চাইতেও কষ্টকর? হয়তো মনুও কোনো অন্ধকার কোণে বসে এই একই কথা ভাবছিল, আর প্রতি মুহূর্তে আশঙ্কা করছিল কখন উদ্যত বজ্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে। কিন্তু না, সে ভয় নেই মনুর। তাকে ডেকে তিরস্কার করতে পারবে না সুরজয়া। তিরস্কার করবার সাহস তার আর নেই। কিশোরী কন্যার আড়ষ্ট বিদীর্ণ ছাইরঙা মুখের রেখায় রেখায় সুরজয়া তার নিজের মনের চেহারাটাই দেখতে পেয়েছে। সুকুমার নিরস্ত মন মনুর, পৃথিবীর যুদ্ধক্ষেত্রের রূপ এর আগে কখনো দেখেনি। হঠাৎ দেখতে পেয়ে দিশেহারা হয়ে
হাতের কাছে যা হাতিয়ার কুড়িয়ে পেয়েছে তাই নিয়ে সশস্ত্র হতে চেষ্টা করেছে। ওকে তিরস্কার করবে সুরজয়া কোন মুখে? বোধ করি এই প্রথম মনে হলো সুরজয়ার, দারিদ্র্য শুধু লজ্জারই নয়, দুঃখেরই নয়, ভয়ঙ্কর একটা অপরাধও। সে অপরাধ জগতে কারো কাছে নয়, অপরাধ আপন সন্তানের কাছে। সেই অপরাধে পথভ্রান্ত সন্তানকেও শাসন করবার অধিকার হারাতে হয়। এখানে বুদ্ধির জোরে পার পাওয়া যায় না। আজ শুধু সংসারের কাছেই অপদস্থ হয়নি সুরজয়া, অপদস্থ হয়েছে নিজেরও কাছে। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরাভব। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও অন্য একটি গল্প নিয়ে আপনাদের সাথে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।